হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের প্রত্যেকের স্বাগত। আমি অর্ণব স্যার শুরু করতে চলেছি আজকে একটা নতুন চ্যাপ্টার। ডেসক্রিপটিভের পয়েন্ট অফ ভিউ থেকে নাম হচ্ছে পার্সেন্টেজ। এবং এই পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ার আগে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেমনটা আমরা করে থাকি প্রিভিয়াস যেগুলো চ্যাপ্টারগুলো আমরা নিয়েছি তোমরা জেনে গেছো। তো সেখানে আমরা বেসিক একটা ফর্মুলা প্রথমে লিখবো, তারপরে কিছু কিছু ক্যালকুলেশন যেগুলো লাগে সেগুলো লিখবো, তারপরে আমরা কোশ্চেন আনসারে চলে যাব। তো যদি আমরা বলি, একটা হেডিং দিচ্ছি, যদি বলি ফর্মুলা টু ক্যালকুলেট পার্সেন্ট, তাই না? ফর্মুলা টু ক্যালকুলেট ফর্মুলা টু ক্যালকুলেট পার্সেন্টেজ। ঠিক আছে, ক্যালকুলেট পার্সেন্ট। বলে স্যার এটা কিরকম ব্যাপার হলো, একটু যদি ভেঙে বলেন, একটু যদি বুঝিয়ে বলেন তাহলে সুবিধা হয়। তাহলে শোনো একটা কথা, ফর্মুলা টু ক্যালকুলেট পার্সেন্ট এর অর্থ হচ্ছে যে আমি পার্সেন্ট ক্যালকুলেট করতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি একটা দুটো এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে কম সময় আমি বলতে পারবো। তো এক্ষেত্রে কি আছে, ধরো কেউ আমাকে বললো এক্স এর ওয়াই পার্সেন্ট ক্যালকুলেট করো, মানে ওয়াই পার্সেন্ট অফ এক্স ক্যালকুলেট করো, বাংলায় বললে এক্স এর ওয়াই পার্সেন্ট বার করো। তো এটা মানে কি স্যার? তার মানে এটা মানে হলো এক্স কে আমি লিখবো ফার্স্টে, ইন্টু লিখবো, ওয়াই কে লিখবো, আর ওয়াই এর পাশে পার্সেন্ট আছে মানে ভাগ 100 লিখবো। এটার মানে কি একটুখানি এক্সপ্লেন করছি, ভালো করে শুনবে। ধরো মানে আমি পার্সেন্ট জিনিসটাকে একটু এক্সপ্লেন করি তাহলে সুবিধা হবে। আমরা নর্মালি ভগ্নাংশে কথা বলি। ধরো একটা কেক এনেছো বাড়িতে, তাকে সমান 4টে ভাগে ভাগ করলে এই ভাগটা কাউকে দিয়ে দিলে। আমার কাছে কটা ভাগ পড়ে থাকলো স্যার? এই ভাগটা পড়ে থাকলো, এই ভাগটা পড়ে থাকলো, এই ভাগটা পড়ে থাকলো, মানে 3 ভাগ পড়ে আছে টোটাল 4 ভাগের মধ্যে। তো তুমি এটা ভগ্নাংশে বললে। এবার তুমি যদি একটু ক্যালকুলেট করো, এই জিনিসটাকে 4 ভাগ না করে সমান 8 ভাগ করতে, তাহলে কি হতো? সমান 8 ভাগ করলে তুমি যদি এই পুরো এতটা ভাগ দিতে হতো, তখন তোমাকে কটা ভাগ দিতে হতো বলো? দুটো। এটাও দিতে হতো, এটাও দিতে হতো, তখন তুমি দুটো ভাগ দিতে। কটা ভাগের মধ্যে 8 ভাগ দিতে। তার মানে দেখো সেম জিনিসটাই তুমি দিচ্ছ, কিন্তু ভাগ যতবার বেশি করেছো, যতগুলো বেশি সেকশনে ভাগ করেছো, ততগুলো জন্য তোমাকে কিন্তু রেশিওটা চেঞ্জ, মানে তোমাকে ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা 4 ভাগের মধ্যে 3 ভাগ পড়েছিল, এটা তোমার 8 ভাগের মধ্যে 2 ভাগ দিয়ে দিয়েছো, মানে পড়ে আছে এখন কটা? 8 ভাগের মধ্যে 6 ভাগ পড়ে আছে। বলে স্যার এই দুটো কি একই কথা? হ্যাঁ, দুটো একই কথা। 4 ভাগের মধ্যে 3 ভাগ দেওয়া যা, 8 ভাগের মধ্যে 6 ভাগ, সরি, 4 ভাগের মধ্যে 3 ভাগ পড়ে থাকা যা, 8 ভাগের মধ্যে 6 ভাগ পড়ে থাকা তাই। ক্যালকুলেট করো, এখানে বুঝতে পারবে। 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 3 এর 4, তাই না? 4 ভাগের মধ্যে 3 ভাগ পড়ে আছে, এখানেও 4 ভাগের মধ্যে 3 ভাগ পড়ে আছে। ঠিক আছে? আর এখানে যদি তুমি এটাকে বলো 4 ভাগের মধ্যে 1 ভাগ দেওয়া যা, আর 8 ভাগের মধ্যে 2 ভাগ দেওয়া, তাই একই কথা। এটা তো ভগ্নাংশের মানে পার্সপেক্টিভ। যদি এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, পার্সেন্টেজ বলে যে কোনো জিনিসকে আমি 100টা টুকরো ভেঙে দেবো সমান সমান। তার মানে ওরা সবসময় চায় কি, পার্সেন্টেজে সবসময় চায় যে ডিনোমিনেটর, ওপরটাকে আমাদের বলি নিউমারেটর বা যেটাকে আমরা বলি লব, আর নিচেরটাকে বলি আমরা ডিনোমিনেটর, যেটাকে বলি হর। তো ডিনোমিনেটরকে সবসময় কি বানানোর চেষ্টা করতে হবে? 100 পার্সেন্টেজের জন্য। তার মানে আমি এই যে 1/4 ছিল, 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম, তো এটাকে যদি 100 বানাই, তাহলে 25 দিয়ে গুণ করলাম, ওপরটাকে 25 দিয়ে গুণ করলাম। তার মানে 25/100, তার মানে 100টা যদি ভাগ করতাম সমান, তাহলে 25টা ভাগ আমাকে কি করতে হতো? দিয়ে দিতে হতো। তাহলে সেটা কার সমান হতো? 4 ভাগে 1 ভাগ দেওয়া যা, 100টা ভাগ করার পরে 25টা দেওয়া, তাই একই কথা। ঠিক আছে? তার মানে এই যে 25টা হলো, 100টা ভাগ করার ফলে 25টা বেরিয়েছে দেওয়া। তার মানে এই 100 রেসপেক্টে যখন আমি বলি না, তখন একটা এক্সট্রা, এটা তো আমরা এমনি ভগ্নাংশে বলতেই পারি, কিন্তু একে একটা এক্সট্রা নাম দেওয়া হয়, যে নামটাকে বলে পার্সেন্টেজ। মানে যখনই কোনো কিছু 100 রেসপেক্টে তুলনা করা হয়ে যাবে, তখন তাকে আমি নাম দেবো কি? পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ একটা নতুন কনসেপ্টের নাম। কনসেপ্টের নাম মানে কি? যেখানে 100টাকে বেসে রেখে আমি তুলনা করছি, দ্যাট ইজ পার্সেন্টেজ। এটা নতুন কোনো কিছুই না, এটা আদতে কিন্তু সেই ভগ্নাংশ যেটা আমরা পূর্বে করে থাকি। ঠিক আছে? তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার চলে আসি কিছু বেসিক জিনিসপত্র যেগুলো নিয়ে একটু কথা বলার আছে। দেখো এখানে আমি তো মানে একেবারে বেসিক জিনিসপত্রগুলো, খুব বেসিক গুলো তো বলবো না, কারণ ওগুলো লাগবে না ডেসক্রিপটিভ আমাদের। একটু একটু করে কথা বলছি, সেগুলো লাগবে। একটা হচ্ছে কনভার্সন অফ পার্সেন্টেজ, কনভার্সন অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ বলতে পারো, পার্সেন্ট বলতে পারো, কনভার্সন অফ পার্সেন্ট,
এবার অনেক সময় পার্সেন্ট একসাথে লেখা থাকে না, অনেক সময় পার্সেন্ট লেখা থাকে। সেন্ট মানে কি 100, পার মানে প্রতি, প্রতি 100। অনেক সময় পার্সেন্ট আমরা একসাথে লিখি, অনেক সময় দেখবো পার্সেন্ট আমরা আলাদাও লিখতে পারি। দুটোর মানে কিন্তু সেম, কিন্তু মানে সেন্ট মানে হচ্ছে 100 আর পার মানে হচ্ছে কি বলতো প্রতি 100-তে কত। ঠিক আছে, কি বললাম? ইন্টু ফ্র্যাকশন, ইন্টু ফ্র্যাকশন, ইন্টু ফ্র্যাকশন। তো এটাকে আমরা সলভ সলভ করতে হবে। চলো আমরা দেখে নিই কিভাবে এটাকে দেখতে পারি আমরা। মানে এটাকে আমরা দেখবো। সো আমাদের কাছে কি ধরনের আহ, জিনিসটা দরকার, যখন কনভার্সন অফ পার্সেন্ট ইনটু ফ্র্যাকশন, ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় মানে কি? আমরা জানি যে কোনো পার্সেন্টকে ফ্র্যাকশনে কনভার্ট করার অর্থ হচ্ছে, ধরো x% লিখেছি, কনভার্ট করা না মানে জিনিসটাকে অরিজিনালি লিখে দেওয়া। পার্সেন্ট লেখার অর্থই হচ্ছে 100-র মধ্যে তুলনা করা হয়েছে, মানে একে কনভার্সন যদি বলি তাকে লিখতে হবে এরকম। x% মানে হচ্ছে x/100, শুধু এইটুকু বুঝলেই হবে আমার কাছে। পার্সেন্টটা চিহ্ন, চিহ্নটার মানে হচ্ছে 100-র মধ্যে কত, তাই না? যদি বলে 5%, তাহলে 100-র মধ্যে 5। তো এটাই হচ্ছে আমাদের লেখার জিনিস, যেটা আমি বলতে চাইলাম। ঠিক আছে, এবার তোমরা যে কোনো কিছু বার করতে পারবে। আচ্ছা, যদি তোমাকে বলি আমি একটা জিনিস, কনভার্সন অফ পার্সেন্ট, কনভার্সন অফ পার্সেন্ট, কনভার্সন অফ পার্সেন্ট ইনটু ডেসিমাল, ইনটু ডেসিমাল। পার্সেন্টকে আমি ডেসিমালে কনভার্ট করতে চাই, কিভাবে করব? তাই না? তো ডেসিমালে যদি কনভার্ট করতে চাই, খুব ইজি ব্যাপার, এমন কোনো ভাতি করে ব্যাপার নেই। ধরো x% আমার কাছে আছে, তো x% মানে আমি দেখতে পাচ্ছি কি x/100। এটা হচ্ছে কি আমাদের তোমাদের বলতে পারি ফ্র্যাকশনে। আর এটাকেই যদি ডেসিমালে কনভার্ট করতে চাই, কোনো জিনিসকে 100 দিয়ে ভাগ করলে কি পয়েন্ট 2 ঘর আগে চলে যায়, তাই না? তো x হচ্ছে একটা ঘর, তার আগে একটা শূন্য বসিয়ে তার আগে পয়েন্ট লাগাতে হবে, তাহলে 0.0x। এটা ডেসিমালে কনভার্সন। ঠিক আছে, খুব বেশি লাগবে না, বাট একটুখানি আমি রিভিশন করিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে কি, ধরো কখনো কখনো হয় কি, আমি ধরো একটা জিনিস আমি লেখাচ্ছি আরো, এক্সপ্রেসিং, এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটিকে অন্যটার সাপেক্ষে আমি তুলনা করতে চাইছি। এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি অ্যাজ আ পার্সেন্ট, অ্যাজ আ পার্সেন্ট with respect to other, with respect to other, মানে অন্যটার সাপেক্ষে পার্সেন্ট ক্যালকুলেট করছি কোন একটা কোয়ান্টিটির। এক্সাম্পল স্বরূপ বলি, বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম 60 kg is what percent, 60 kg is what percent of 240 kg। তো আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা এটাকে সিম্পল লিখতে পারি, 60 kg কার সাপেক্ষে তুলনা করছি? 240। কার পরে বসে আছে? অফের পরে। অফের পরে যেটা বসে আছে না, সেটা সবসময় নিচে যায়, যার সাপেক্ষে তুলনা করছি। অফ মানে কি? যার সাপেক্ষে তুলনা করছি। তার মানে এখানে আমাদের কি আসবে? নিচে আসবে 240, ঠিক আছে। ওপরে আসবে কত? 60, নাকি না? উপরে আসবে কত? উপরে আসবে 60, কারণ 60 জিনিসটা 240-এর মধ্যে কত সেটাই বার করছি। আর পার্সেন্ট ক্যালকুলেট করতে হচ্ছে 100-র মধ্যে কত। এই তো আমাদের ছোটখাটো জিনিস, যেগুলো আমরা প্রতি অঙ্কের মধ্যে সলভ করব, তাই না? তবে এগুলো একদম বেসিক জিনিস, এগুলো না বললে হতো, বাট কমপ্লিট যদি তোমাদেরকে আমার শেখাতে হয় তাহলে জিনিসটা আমাকে বলতে হবে। দেখো অনেক সময় কি হয়, দুটো কোয়ান্টিটি আলাদা ইউনিটে দেবে, কিন্তু আমাকে সেম ইউনিটে কনভার্ট করে মানে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। যেমন বললো 10 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট, 10 গ্রাম হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 1 kg। ঠিক আছে, ওকে। তো 10 গ্রাম, 10 গ্রামটাকে উপরে রাখো। 1 কেজি মানে কি স্যার? 1000 গ্রাম। দেখো দুটোকেই গ্রামে নিয়ে এলাম, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত। ইন্টু 100 করো। এবার ঠিক আছে, গ্রাম গ্রাম লেখার তো কোনো প্রশ্নই ছিল না, বাট আমি আমাদের সুবিধার জন্য লিখেছিলাম। বাট
আশা করি বুঝতে পেরেছো। তার মানে কত হলো, কেটে যাবে। তো এটা হয়ে যাবে 1%, তাই না? 100-র মধ্যে কত বার করলেই পার্সেন্ট হয়ে যায়, তাহলে এখানেও পার্সেন্ট বসিয়ে দেবে তোমরা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের কমপ্লিট থিওরি। এরপরে এর থেকে বেশি থিওরি আমাদের লাগবে না, এবার আমরা কোশ্চেনে চলে যাচ্ছি ডাইরেক্টলি। ঠিক আছে, তো চলো, প্রথম কোয়েশ্চেন আমরা দিচ্ছি যেটা, সেটা হচ্ছে কি একদম বেসিক থেকে আমরা দেবো, কিভাবে লিখতে হয় সেগুলো দেখাবো। সব থেকে বেসিক কোয়েশ্চেন হয় এটার উপরে, যেটা হচ্ছে ওই কনভার্সনের উপর। ইফ 10% অফ এ is equal to 12% of b, 12% of b, then 15% of a is equal to what percent of b। তো এই কোশ্চেনটা আমরা সলভ করব, কিভাবে লিখবো ডেসক্রিপটিভের পয়েন্ট অফ ভিউ থেকে, চলো দেখে নেওয়া যাক। হচ্ছে ইফ 10% অফ এ ইজ ইকুয়াল টু এত পার্সেন্ট অফ বি। ঠিক আছে, কি বললাম, ধরো তোমরা গিভেনটা লিখে নাও। গিভেন 10% অফ এ ইকুয়াল টু 12% অফ বি। ওকে, তো এর পরের লাইন আমরা কি লিখবো, অর 10/100। দেখো কোনো স্টেপ জাম্প করা যাবে না, যত আমরা সংক্ষেপে যখন করতাম তখন আলাদা ব্যাপার, বাট এখন স্টেপ জাম্প, অফের জায়গায় গুণ চিহ্ন এ, 12/100 ইন্টু বি, অর, তাই না, আমাকে ডাইরেক্টলি কাটাকুটি করতে হবে, কেটে গেল। তো এ বাই বি, তো কত হলো 12/10, তলায় তলায় নিয়ে এলাম, 12 12, 5 10, তো 6/5। ঠিক আছে, আমরা বলতে পারি এটাকে। আচ্ছা, এবার আমাদেরকে দেখতে হবে, দেখো আমাকে বলেছে, প্রশ্নটা বলেছিল কি, দেন 15% অফ এ ইজ ইকুয়াল টু হোয়াট পার্সেন্ট অফ বি। তো আমি ধরে নিচ্ছি, লেট 15% অফ এ ইকুয়াল টু x% অফ বি। অসুবিধা নেই, ধরে নিতে পারি। তাহলে 15% অফ এ, দেয়ারফোর 15/100 ইন্টু এ ইকুয়াল টু x/100 ইন্টু বি। ইয়েস অর নো? আশা করি বুঝতে পেরেছো। যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে আমরা লিখতে পারবো 15/100, ঠিক আছে, এর মানটা লিখছি ভালো করে দেখবে, এর মানটা হবে 6/5 অফ বি। এটা স্যার কি করে লিখলেন বলছি, পাশে লিখতে হবে সেটা। ঠিক আছে, দেখো এর আগে এ বাই বি এর মান বেরিয়েছিল 6/5, লিখে নাও, যেহেতু এ বাই বি হচ্ছে 6/5, অর এ সমান সমান 6/5 অফ বি। তো এটাকে আমরা ইউজ করেছি, ইয়েস অর নো? ওকে, চলো, তার মানে আমরা কি করলাম, কাটাকুটি করব, 3 5 15। ঠিক আছে, 100 তো আগেই কেটে যাবে, হ্যাঁ কি না? ওকে, তো আমাদের কাছে বি আর বিও কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত এলো, এক্স এর মান হলো 18, তাই না? আর এক্সটা হচ্ছে কি আমাদের ধরেছিলাম, আমরা এক্স এর আমরা x% অফ বি ধরেছিলাম, তো এক্স এর মান 18, তাহলে আমরা পার্সেন্টেজে কত হবে, 18%, কি না? সো তাহলে লেখো হেন্স 15%, হেন্স উত্তর তো সবসময় লিখতে হবে কনক্লুশন, তাহলে হেন্স 15% অফ এ ইজ ইকুয়াল টু কত হলো, 18% অফ বি। তো দ্যাটস ইট, এটাই হচ্ছে কমপ্লিট সলিউশন আমাদের। ঠিক আছে, কি বললাম, চলে আসুন সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন আমরা চলে আসবো। সেকেন্ড কোয়েশ্চেন পরের পাতা থেকে শুরু করি। দেখো সেকেন্ড কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো, কিভাবে লিখছি সেগুলো দেখবো। ঠিক আছে, একটা ভালো কোয়েশ্চেন দিই এবার। বলেছে দ্য মান্থলি ইনকাম, দ্য মান্থলি ইনকাম
of a person, the monthly income of a person is rupees 8,000. If his income is increased, if his income is increased by 20%, then what will be? Then what will be? Then what will be? Then what will be his new monthly income? His new monthly, what will be his new monthly income? Okay, so the monthly income of a person বলেছে 8,000, if his income is increased 20% তাহলে তার monthly income কত হবে? তো কোশ্চেনটা তো 2 লাইনের কোশ্চেন, কিভাবে লিখবো? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন সচরাচর বড় কোশ্চেনের মধ্যে দেবে না, ছোট কোশ্চেনের মধ্যেই দেবে। ঠিক আছে, তো তবুও আমরা এই জিনিসটাকে খুব ইজিলি লিখতে পারি যদি ব্রড সেন্সে লিখতে চাই। ঠিক আছে, বলে স্যার কিছুই তো লেখা নেই, তবুও লিখতে পারি। ঠিক আছে, চলো দেখা যাক। মান্থলি ইনকাম অফ পার্সন দেওয়া আছে, তাহলে লেখো গিভেন the monthly income of the person equal to হচ্ছে কত? 8,000। ক্লিয়ার? মান্থলি ইনকাম অফ দ্য পার্সন কত দেওয়া আছে ধরে নাও 8,000। তো এবার আমরা কি করছি, 20% বাড়াচ্ছি, তাই না? তাহলে লিখে নাও and his income is increased by 20%. So we can clearly say that, যেহেতু বাড়াতে হবে একটুখানি, clearly say that if his previous income is rupees 100, then after increment his new income হচ্ছে কত? 120। ওকে, তো এরকম ভাবে আমরা লিখতে পারি। তো যেহেতু 100 থেকে 120 হয়ে গেছে, তাহলে এতটা কত হবে? সো আমরা বলতে পারি, এবারে একটা কাজ করতে পারি, নিউ ইনকাম যদি নিউ ইনকাম বলেছে, সো আমরা বলতে পারি therefore the person's new income সমান সমান কত হবে? আগের ইনকাম ছিল এত, এখন প্রতি 100 টাকা ইনকাম থাকলে 120 হয়ে যায়, মানে 120 হয়ে যায়, তাহলে এত কত হয়ে যাবে? তো শূন্য শূন্য কেটে দাও, শূন্য কেটে দাও, শূন্য। 8 বারণ হচ্ছে কত? 8 বারণ হচ্ছে 96। তো তো 9,600 কিন্তু আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, এত ছোট কোশ্চেন তো পরীক্ষায় দেবে না, বাট তবুও একটা লিখিয়ে দিলাম, যদি চলে আসে তখন আমরা সেটাকে তো ট্যাকেল করতে পারবো না যে এত ছোট কোশ্চেন কি করে লিখবো, তো এটাকে লিখিয়ে দিলাম আমরা। ঠিক আছে, একটা জিনিস তোমাদের একটা কোশ্চেন আমি লেখাচ্ছি, এই কোশ্চেনটা অ্যাজ এ এইচডব্লিউ তোমরা নিতে পারো। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনও খুব ছোট কোশ্চেনের মধ্যে পড়ে, এই ধরনের কোশ্চেনে তোমাকে নিজেই মানে একটা লিখে নেবে তোমরা, এইচডব্লিউ লিখে নাও এটাকে। বেশি তোমরা লিখতে পারবে না, বাট
যেটুকু লেখা সেটুকু লিখতে হবে পরীক্ষা যদি পড়ে যায়। ইন অ্যান এক্সামিনেশন, in an examination, the marks obtained by Preeti is 20%, less than that of Bandana. Then marks obtained by Bandana then marks obtained by Bandana is how much percent more than, how much percent more than marks obtained by Preeti, obtained by Preeti. এটা হোমওয়ার্ক। এটাকে আমি তোমাদের সুবিধার্থে এটা অ্যান্সারটা বলে দিচ্ছি। 25%। প্রত্যেকেই লিখে নেবে, প্রত্যেকেই লিখে রাখবে। এই ধরনের শর্ট কোয়েশ্চেন মানে একটুখানি তোমাদের কম লেন্দি কোয়েশ্চেন যদি পরীক্ষায় পড়ে যায় তখন তোমরা কিভাবে লিখবে বুঝতে পারবে না পরীক্ষা হলে যদি না লিখে রাখো। এবার চলো আমরা একটা কোয়েশ্চেন আলোচনা করব। এর থেকে একটু বড় হবে বাট সেগুলো লেখার পক্ষে খুব উপযুক্ত কোয়েশ্চেন, মানে আমরা চাইলে একটু ভালোভাবে লিখতে পারি, কারণ লেখাটাও তো জরুরি। যে কোনো কোয়েশ্চেনকে খুব বড় করে আমরা লিখতে পারবো না, কারণ আলতু ফালতু তো গেঁজাতে পারবো না। দ্য স্যালারি দ্য স্যালারি of a of a worker is first increased by 5% and then decreased, then it is decreased, ঠিক আছে, decreased by 5%, by 5%. What is the change in his salary? What is the change in his salary? এই ধরনের কোশ্চেন চেঞ্জ তো বলবে কিন্তু উত্তর পার্সেন্টেজে দিতে হয়। ঠিক আছে, কি বললাম? এটা অনেকে বোঝে না। তো চেঞ্জ যখনই বলবে আমাদের উত্তর কিন্তু পার্সেন্টেজে আমরা দেব। চলো, তো প্রথমত এ ধরনের কোশ্চেন কে এক্স ধরে করতে পারো, চাইলে 100 ধরেও করতে পারো, তো কোনো অসুবিধা নেই। ধরে নাও 100 ধরছি আমি। লেট দ্য স্যালারি of the worker be rupees x, ঠিক আছে। ফার্স্ট ইনক্রিজ করেছে 5%, given firstly the salary of the worker is increased by 5%, তাই না? দেখো কোনো স্যালারি যদি যে কোনো জিনিস প্রথমত 100% থাকে, 5% বাড়ালে সেটা 100%-এর সমতুল্য, 105%-এর সমতুল্য হয়ে যায়। 5% কমালে 95%-এর সমতুল্য হয়ে যায়। এগুলো তো কমন সেন্সের বিষয়। কোনো জিনিসের অ্যাকচুয়াল দাম, অ্যাকচুয়াল কস্ট প্রাইস বা যে কোনো জিনিস, তার অ্যাকচুয়াল ভ্যালুটা সবসময় 100% হয়। যদি তাকে আমি 10% বাড়াই তার ভ্যালুটা হয়ে যাবে 110%-এর ইকুইভ্যালেন্ট, যদি 10% কমাই তার ভ্যালুটা হয়ে যাবে 90%-এর ইকুইভ্যালেন্ট। এটা জানাটা খুব জরুরি এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমি সেই কথাই লিখছি। সো the
এভাবে লিখতে পারো, সো দ্য ইনক্রিজড ভ্যালু, সো দ্য increased salary, the increased salary equal to 105% of কত এক্স। ঠিক আছে, আপত্তি নেই আশা করি। তার মানে 105% জন্য নিচে একটা 100 ইন্টু এক্স, তো 105x বাই 100 কাটাকুটি করলে তো 21x/20। ঠিক আছে, 21x/20। এবার যদি আমরা দেখি, দেখো এটা তো হলো। এবার যদি আমরা বলি যে তারপরে আবার স্যালারিকে রিডিউস করা হয়েছে, দেখো নাও the salary is further reduced, ফার্দার লেখো তাহলে আবার বোঝা যাবে, ফার্দার, ঠিক আছে, আদার হয়ে গেছে, ফার্দার reduced by 5%, therefore reduced salary মানে হ্রাসপ্রাপ্ত স্যালারি, তাই তো? এটা কত হবে? 95% এর ইকুইভ্যালেন্ট হয়ে যায়, 5% কমে গেছে, 95% অফ এইটা 21x/20 সমান সমান কত? 95/100 ইন্টু 21x/20, তাই না? যা আসবে তাই, আমি কিছু করতে পারবো না। সো যা আসবে তাই, তাহলে উপরে আসছে 95 ইন্টু 21, নিচে আসছে 2000 এত এক্স। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তো এই পর্যন্ত হয়ে গেল। এইবার এটাকে আমাদের কেটে অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেট করতে হবে, সেটা পরে আসি। তো প্রথমে এটা হচ্ছে ফাইনাল স্যালারি, আর ওটা হচ্ছে প্রথমে ইনিশিয়াল স্যালারি এক্স ধরেছিলাম। তো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, আমরা কতটা চেঞ্জ এসছে সেটা দেখবো, তাই তো বলেছিল আমাকে, কি বলেছিল? চেঞ্জ ইন স্যালারি। তাহলে লেখো রিকোয়ার্ড চেঞ্জ ইন ডিক্রিজ, মানে যেহেতু স্যালারি কমছেই আলটিমেটলি, তো লেখো রিকোয়ার্ড চেঞ্জ ইজ আ ডিক্রিজ। তাহলে বলে দিলে আসলে কমছে, দ্যাট ইজ এক্স ছিল আগে আর বর্তমানে হয়েছে কত? 95 ইন্টু 21/2000 এক্স। তো এটাকে বার করতে পারবে ক্যালকুলেট করে, নিশ্চয়ই করা উচিত। তো কত হবে? এক্সটা কমন নিয়ে নাও, 2000 মাইনাস, এটা গুণ করতে হবে, 5 একে 5, তাই না? আর এদিকে হচ্ছে 5 দুগুণ 10 আর 9, 19 9, 5 দুগুণ 10 আর 9, 19 9, হাতে 1, 9 দুগুণ 18, 19, আর নিচে হচ্ছে কত? 2000। তাহলে কত হচ্ছে? এটা 1995, তাহলে 5 হয়ে যাবে, আর নিচে তোমাদের হয়ে যাবে এক্স ইন্টু 5 বাই কত হচ্ছে? 2000। তো এক্স বাই 400। রিকোয়ার্ড চেঞ্জ ইজ আ ডিক্রিজ, এবং ডিক্রিজটা হচ্ছে এত। ঠিক আছে, ওকে। এবার এই যে ডিক্রিজটা হয়েছে, আমাকে পার্সেন্টেজে বার করতে হবে না কতটা ডিক্রিজ হয়েছে, তুলনা করতে বলি পার্সেন্টেজে বার করব। দেয়ারফোর বা সো রিকোয়ার্ড পার্সেন্টেজ, রিকোয়ার্ড, আমি একবার রিকোয়ার্ডটা লাস্টে লিখবো হেন্স বলে, তাহলে লিখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ পার্সেন্টেজ চেঞ্জ, বা পার্সেন্টেজ না বলে পার্সেন্টেজ ডিক্রিজ ইন স্যালারি। তাহলে কত হলো? উপরে হবে x/400, আর নিচে ছিল এক্স, পূর্বের যে ইনিশিয়াল যে স্যালারি, ইন্টু 100। সবসময় তুলনা সবসময় ইনিশিয়াল স্যালারির সঙ্গে করতে হয়। তাহলে x/400 ইন্টু এক্স
ইন্টু 100 হয়ে যাবে, এক্স এক্স কেটে গেল, রাইট? তো এটা কেটে গেল, এটা কেটে গেল, 0.25%। তো এটা হবে আমার কাছে উত্তর। তাহলে আমি উত্তরটা ফাইনালি লিখবো, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন হিজ স্যালারি, hence the required change in his salary equal to 0.25%, 0.25%। ওকে, তো এই ছিল আজকের ডিসকাশন। এর পরের ডিসকাশন আমরা এর পর থেকে শুরু করব। ভালো ভালো প্রশ্ন আছে, আজকে একটু বেসিক ডিসকাশনের উপরেই গেলাম। তো তোমরা যেটুকু করালাম ভালো করে দেখে এসো। পরের সেশনে আমরা কিন্তু ইন ডেপথ আলোচনা করব, তো সেগুলো দরকার লাগবে। ভালো থেকো, পরের সেশনে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বের সাথে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, আর যেগুলো পড়িয়েছি সেগুলো রিভিশন করতে থাকো।